দর্শক শুভেচ্ছা, স্বাগত আজকের চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে থাকছে মাহফুজ মিশা। আজকে আমার অতিথি ডক্টর সমীর কে সাহা। তার অনেক পরিচয়, তার সবচেয়ে বড় পরিচয় তিনি ঢাকা শিশু হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান এবং সেখানকার তিনি প্রফেসর, একই সঙ্গে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন সেটারও তিনি নির্বাহী পরিচালক। ডক্টর সাহা, স্বাগত আপনাকে। কেমন আছেন? ধন্যবাদ। আপনাকে শুরুতে অভিনন্দন। আমেরিকান সোসাইটি অফ মাইক্রোবায়োলজি তাদের যে একটি সম্মাননা সেটি আপনি পেতে যাচ্ছেন চলতি বছর 2017, এবং এটি সম্ভবত আমেরিকা এবং কানাডার বাইরে কিংবা আরও বড় করে বলে দক্ষিণ এশিয়া কিংবা এই অঞ্চলের ভিতরে প্রথম কোনো মানুষ যিনি আমেরিকা বা কানাডার নাগরিক নন তিনি সেই পুরস্কারটি পেতে যাচ্ছেন। এটি নিঃসন্দেহে একটি বিশাল অর্জন। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাই। এটা আমাদের সবার জন্যই খুবই ভালো। আমি বলবো যে আমাদের এই রিজিয়নটার জন্যেই অনেক একটা বড় ব্যাপার, এবং কারণ হলো আমাদের দেশে তো গবেষণাগুলো সেইভাবে করা যায় না, কারণ আমাদের রিসোর্সের প্রবলেম আছে। সব মিলে যেই সব জায়গায় সমস্যাগুলো সেই জায়গায় রিসোর্সগুলো ব্রিজ করা যায় না। সো সেইভাবে কিছু কাজের প্রেক্ষিতেই এটা হয়েছে, এবং আমি অবশ্যই বলবো যে আমাদের সবাই, বিশেষ করে আমরা যারা কাজ করেছি এটা বা যারা আমাদেরকে সবসময় সাহায্য করছে তারা, আমি বলবো যে বাংলাদেশের জন্য বা রিজিয়নের জন্য এটা খুবই একটা ভালো খবর। আশা করি আরও আসতে থাকবে এই কিন্তু পদকগুলো। কেন এই পুরস্কারটা দেওয়া হচ্ছে, কি করেছেন সেটা যদি, কোন কাজের জন্য? এটা কোনো নির্দিষ্ট কাজের জন্য না। এটা হলো যখন তারা এটাকে বিবেচনায় নেয় তারা প্রথমেই দেখে যে প্রথম ইমিডিয়েট 3 ইয়ার্সকে তারা দেখে না, তারা দেখে হলো যে ট্র্যাক রেকর্ডটা কী। ট্র্যাক রেকর্ডের মধ্যে আছে যে লিডারশিপ কোয়ালিটি, টিম বিল্ড করা এগুলো, এবং যখন এগুলো করছে তার মধ্যে যে টিমটাকে সাস্টেনেবল করা যাচ্ছে কিনা সেটার মধ্যে এগুলো বিবেচনা করেই তারা দেয়। এবং এটা স্পেসিফিক্যালি কিন্তু ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিতে। সো শিশুদের ইনফেকশন নিয়ে যে মাইক্রোবায়োলজিক্যাল কাজটা করা হয় সেটা নিয়ে আমরা কাজ করি, এবং আমরা মেইনলি খুবই ইনভলভ উইথ দ্য ক্লিনিক্যাল সেট আপ। মানে দু রকমের ব্যাপার আছে, কিন্তু একজন মাইক্রোবায়োলজিস্ট একজন গবেষণা করতে পারেন বসে বসে ল্যাবরেটরিতে, কিন্তু একজন মাইক্রোবায়োলজিস্ট কিন্তু এও করতে পারেন যে উনি ক্লিনিশিয়ানদের সাথেও কাজ করবেন, মাইক্রোবায়োলজিও কাজ করবেন, এবং মাইক্রোবায়োলজিকে একটা ক্লিনিক্যাল লেভেলে, পেশেন্ট লেভেলে নিয়ে যাবেন। তো সেইটা কাজের জন্যেই ইনফ্যাক্ট আমি আপনার যে শিশু হাসপাতাল খুব বড় হাসপাতাল না, সেখানে আপনার যে ডিপার্টমেন্ট সেখানে গিয়েছে এবং সেটি দিনকে দিন বড় হচ্ছে, এবং তার পাশাপাশি আপনি নিজে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, অন্যান্য বন্ধু সহযোগী সংস্থাগুলোর সহযোগিতা কিংবা তাদের সঙ্গে নিয়ে কাজ করছেন, এবং এই কুমুদিনী হাসপাতাল যেখানে এখন আমরা আছি সেখানে আরেকটি ল্যাব তৈরি হয়েছে, এবং আরও কয়েকটা জায়গায় দেশের সিলেট সহ নানা জায়গায় কাজটি ছড়িয়ে পড়েছে। কাজটি আজকে এই অবস্থায়, শুরুর গল্পটা জানতে চাই। শুরুটা নিশ্চয়ই এত বড় ছিল না। শুরুটা যদি বলতে যাই যে ওই সময় কিন্তু আমাদের কাছে একটা ছোট, আমি জানি না পাইপের যদি বলি, বা একটা ছোট কোনো একটা ডিসপোজেবল জিনিসও কিন্তু আমাদের জন্য পাওয়া সম্ভব ছিল না। আমরা এভাবে কাজ করতাম, আস্তে আস্তে গ্রো করেছি, করে আমরা কিছু এভিডেন্স জেনারেট করেছি। অ্যান্ড আমাদের এভিডেন্সটা যেটা হয়েছে, আমাদের এভিডেন্সটাই সারা পৃথিবীকে আকৃষ্ট করেছে, এবং সারা পৃথিবীকে আকৃষ্ট করার প্রেক্ষিতে আমরা ক্রমশ আমরা অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে, অনেক ইউএন অর্গানাইজেশনের সাথে, ইভেন সবার সাথে কাজ করা শুরু করেছে, এবং গ্র্যাজুয়ালি আমরা বড় করেছি খুবই আস্তে। সেটা খুবই ক্ষুদ্র। প্রথম গ্র্যান্টটা পেয়েছিলাম মনে আছে ICDDRBর কাছ থেকে $5,000, সেটা দিয়ে আমরা কাজ শুরু করি। এখনকার কার্যক্রম সম্পর্কে জানতে চাই, যে এখন কাজটা কতটুকু বিস্তৃত, এখন কী নিয়ে মূলত কাজ চলছে, সেই লক্ষ্যটা কি? এখনকার কাজটার বিস্তারটা যেটা আপনি একটু আগেই বললেন, যে বিস্তারটা কিন্তু সীমাবদ্ধ না শুধু শিশু হাসপাতালের মধ্যে, যদিও শিশু হাসপাতালটাই আমাদের মূল, কারণ শিশু হাসপাতালের প্রচণ্ড সহযোগিতা এবং সাহায্য এবং তাদের যে উৎসাহ, এই জন্যে আমি আরেকটু বোধহয় যোগ করা উচিত যে আরেকটা কারণ ছিল বোধহয় বড় হওয়ার। আমরা কিন্তু মাইক্রোবায়োলজিস্ট হয়ে মাইক্রোবায়োলজিস্টদের সাথে সীমাবদ্ধ থাকিনি, আমরা শিশু বিশেষজ্ঞদের সাথে সবসময় অনেক কাজ করে এটাকে এখানে নিয়ে আসছি। এখনকার কাজটা আমাদের যে ইনফেকশাস ডিজিজগুলো প্রিডমিনেন্টলি হয় শিশুদের মধ্যে, আমরা সেগুলোর মধ্যেই বিস্তার করি। যেমন নিউমোনিয়া একটা আমরা সবাই জানি সারা পৃথিবীতে, মেনিনজাইটিসের কথা অনেকে জানি কিন্তু অনেকে জানি না, কিন্তু এটার যেই মানে ইন্টেন্সিটিটা, এটার যে রোগের যে মারাত্মকতা, এটা যে কত বড়, সেটা আমরা টের পাই যখন আমরা হাসপাতালে ক্লিনিক্যাল কলিগদের সাথে কাজ করি। মানে মৃত্যু হওয়াটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু ডিসএবিলিটি যে কত কঠিন একটা ব্যাপার, এটা নিয়ে আমরা কাজ করি। আমরা টাইফয়েড নিয়ে কাজ করি, বিকজ আমার মনে হয় না যে আমাদের কোনো একটা পরিবার আছে, সেই পরিবারে একজন টাইফয়েড দিয়ে ইনফেক্টেড হয় নাই।
আমরা সেটা নিয়ে কাজ করি। এগুলো নিয়ে আমরা এখন কাজ করি এবং আমাদের কাজের বিস্তৃতিটা কিন্তু এখন শুধু হাসপাতালের মধ্যেও সীমাবদ্ধ না। কিন্তু এটাকে আমরা যেমন আজকে আমরা মির্জাপুরে এসেছি, কুমুদিনী হাসপাতালে এসেছি, এখানে প্রায় 4 লক্ষ লোকের যে পপুলেশন, সেখানে যে প্রায় 10,000 আন্ডার 5 চিলড্রেন আছে, তাদের সাথে আমরা কাজ করি এবং তাদের প্রত্যেকের ইনফরমেশন আমরা জানি। একইভাবে আমরা সিলেটে কাজ করি, আমরা চিটং মা শিশু হাসপাতালে কাজ করি, মিরপুর শিশু হাসপাতালে কাজ করি। আমরা অনেক জায়গায় বিস্তৃতভাবে কাজ করি এবং প্রত্যেক জায়গায় আমাদের কর্মীরা বা আমাদের যারা মাইক্রোবায়োলজিস্ট বা বায়োকেমিস্ট সবাই আছে আর কি। ডক্টর শাহ, এই যে এত কাজের ভিতরে নিশ্চয়ই সবচেয়ে বড় একটা সফলতার গল্প আছে, এবং সবচেয়ে বড় সফলতা কোনটা সেই গল্পটা আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। তার আগে ছোট্ট একটা বিরতি নিব। দর্শক, ছোট্ট একটা বিরতি, কথা বলবো ডক্টর সমীর কে শাহর সঙ্গে। আমাদের সঙ্গে থাকছে নিশ্চয়ই। দর্শক, স্বাগত আরেকবার। বিরতির পর আমরা কথা বলছিলাম অণুজীব বিজ্ঞানী ডক্টর সমীর কে শাহর সঙ্গে। আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে এত সব গল্প গবেষণার, এক্ষেত্রে সফলতাটা কি আসলো, কিংবা মানুষের জন্য কি করতে পেরেছেন এখন পর্যন্ত? আপনাকে যদি বলা হয় সেই 80-র দশক থেকে এখন পর্যন্ত যে গবেষণা, তার সবচেয়ে বড় আউটপুটটা কি? সমস্ত উন্নয়নশীল দেশগুলোই যখন একটা টিকা নতুন আসে, সেটা পেতে অনেক সময় লাগে এবং বেশিরভাগ দেশই অনেক বিলম্বের আরেকটা কারণ হলো যে তাদের যেই তথ্য উপাত্তগুলো, এভিডেন্সগুলো নিজেদের থাকে না। তারা আইদার নেবারিং কান্ট্রি অথবা উন্নত বিশ্বের থেকে সেটা নেয়। বাংলাদেশে আমরা যেটা করতে পেরেছি যে আমাদের এই কাজের মাধ্যমে আমরা এরকমভাবেই তথ্য উপাত্ত জেনারেট করেছি যে আমাদের সরকার বলতে পেরেছে যে আমাদের নিজেদের তথ্য উপাত্ত আছে এবং এই তথ্য উপাত্ত দিয়ে জন্যই আমরা ভ্যাকসিনটা চাইতে পেরেছি। এবং আপনারা সবাই নিশ্চয়ই গ্যাভির নাম জানেন। সেখান থেকে যখন আমাদের এই টিকাটা পাওয়া দরকার, তখন কিন্তু আমাদের সরকারের যারা নীতি নির্ধারক আছেন তারা যখন যান, তারা কিন্তু আমাদের কাগজপত্র হাতে নিয়ে যান। আমরা তথ্য উপাত্ত ডেভেলপ করেছি, সেটাকে পাবলিশ করলাম, সেখানেই কিন্তু মাইক্রোবায়োলজির কাজ শেষ হয়ে যায় বা অণুজীব বিজ্ঞানের কাজ শেষ হয়ে যায়। কিন্তু আমরা সেটাকে যত জায়গায় সম্ভব এটাকে নিয়ে গেছি এবং এটাকে যে অ্যাডভোকেসি যেটাকে বলে, সেই জায়গায় আমরা নিয়ে গেছি। এইগুলো হলো সাকসেস। কারণ আমাদের অণুজীব বিজ্ঞানে কিন্তু খুবই কম যে ভিজিবল কেউ সাকসেসটা দেখবে, কারণ আমরা ল্যাবরেটরিতে কাজ করি, ওখানেই থাকি। কিন্তু আমরা প্রথম থেকেই চিন্তা করেছি যে আমরা ওই জায়গাটা এটাকে নিব যেখানে অণুজীব বিজ্ঞানীদের বাধ্য শিশু বিশেষজ্ঞরা জানবেন, যারা ডিসিশন মেক করেন, পলিসি মেকার, তারা জানবেন, আপনাদের মতো যারা আছেন সংবাদকর্মী তারা জানবেন। সেটা কিন্তু আমরা প্রথম থেকে চিন্তা করি। নিউমোনিয়া টিকাটা এখন বাংলাদেশে শিশুদের জন্য খুবই অ্যাভেলেবল এবং সেটাই দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেটা অ্যাভেলেবেল, কিন্তু অ্যাভেলেবেল বললে জিনিসটা কিন্তু পুরোটা বলা হলো না। কারণ বাংলাদেশে তো অ্যাভেলেবেল হতেই পারে, বাংলাদেশের যারা অর্থ দিয়ে কিনতে পারে তাদের জন্য অ্যাভেলেবেল হতে পারে। আমাদের কাজটা কিন্তু অ্যাভেলেবেল করা না, আমাদের কাজটা যে অ্যাভেলেবেল করা, তারপরেও এটা যেন শিশুদের কাছে যায় বিনামূল্যে এবং প্রথম দিন থেকেই প্রত্যেকটা শিশু পাবে, কারণ ওই শিশুদেরই বেশি দরকার যারা এটা কিনতে পারে না। যখনই দেখি যে এখন আর একটাও হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি পাওয়া যায় না ল্যাবরেটরিতে, তখনই কিন্তু আমাদের মনে হয় আচ্ছা এটার পেছনে বোধহয় আমাদের একটা কন্ট্রিবিউশন আছে। কিন্তু একটা জিনিসটা সত্যি যে বাংলাদেশের শিশু মৃত্যুর সবচেয়ে বড় কারণ ছিল নিউমোনিয়া। বিশেষ করে নিওনেটাল বেবি যারা 1 থেকে 5 বছর, তাদের সবচেয়ে বেশি সংখ্যক শিশু নিউমোনিয়া মারা যেত, এবং সেই কারণটি বোধহয় এখনও 1 নম্বর। হ্যাঁ, সেটা এখনও 1 নম্বর। তার কারণ হলো যে আমরা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বির ভ্যাকসিনটা এনেছি, ওইটা অলমোস্ট এলিমিনেটেড, কিন্তু নিউমোকক্কাল ভ্যাকসিনটা কেবল এসছে 2015 মার্চে। এটা আরও সময় লাগবে, কিন্তু তার আগেও বোধহয় সবাইকে, আপনাদেরকে এবং দর্শকদেরকেও বলে রাখি, তার অর্থ হয় না যে নিউমোকক্কা শেষ হয়ে যাবে। যারা প্রিডমিনেন্টলি ডিসিজটা করে তারা শেষ হবে, কিন্তু আরও থাকবে, সেটার জন্য আরও যখন কাজ হবে সেটা তখন আসবে। কিন্তু এর বাইরেও নিউমোনিয়া কাজ কিন্তু করে, আরও অন্য জীবাণু আছে, সেগুলোকে নিয়েও কাজ হচ্ছে। আশা করি সেটাও একসময় কাজ হবে। বাট আমরা ধাপে ধাপে নিউমোনিয়ার যেই বার্ডেনটা আছে শিশু মৃত্যুর কারণ হিসাবে, সেটাকে অনেক কমে যাবে। বাংলাদেশের অনেক জিনিস খারাপ, কিন্তু সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা কর্মসূচি এবং আরও স্পেসিফিক বলতে গেলে স্বাস্থ্য খাতে কিন্তু বাংলাদেশের সফলতা নিঃসন্দেহে ঈর্ষণীয় সারা পৃথিবীতে। এমডিজিতে আমরা সবচেয়ে ভালো করেছি, সামনে এসডিজির টার্গেট আছে। আমি যেটা জানতে চাই, এর পিছনে নিশ্চয়ই সরকারের নীতি, গবেষকদের গবেষণা, চিকিৎসকদের আন্তরিকতা, মাঠকর্মীদের সেবা, সব কিছু ফ্যাক্টর, কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টরটা আসলে কি? আমাদের পলিসি মেকাররা খুবই ভালো। এই রাজনৈতিক দলগুলোই যখন আবার একটা
ব্যাপারে যে যখন একটা ভ্যাকসিনের কথা আসে তারা দুজন কিন্তু একসাথে, এরকম কোনো দিন হয়নি যে একটা ভ্যাকসিন ইন্ট্রোডাকশন হবে দ্য লাস্ট স্টেজে হয়তো বা সরকার চেঞ্জ হয়ে গেল, তাতে করে কিন্তু আমাদের দেশের ভ্যাকসিন ইন্ট্রোডাকশনের যে ডেটটা সেটা কিন্তু কখনো পিছায়নি। এটা হলো আমাদের দেশের একটা শক্তি। আর একটা জিনিস হলো মানুষ, আপনি যদি একটা ন্যাশনাল ইমিউনাইজেশন ডে চিন্তা করেন, সেটা পোলিও হোক মেজেলস হোক, আপনি দেখবেন যে মায়েরা কিভাবে এসে লাইনে দাঁড়িয়ে থাকে এবং তাদের আপনি ড্রেসটা খেয়াল করবেন, এই ড্রেসটা দেখে মনে হয় যেটা একটা উৎসব মুখর একটা ব্যাপার। কিন্তু আর একটা জিনিস, আপনি যদি টিকা না দেন তাহলে কিন্তু সে জিজ্ঞেস করবে আমার বাচ্চাকে আপনি টিকা দেননি কেন। এই যে মায়েদের, এই যে আমাদের সাধারণ জনগণের যে ভ্যাকসিনের প্রতি এটাই হলো আমাদের একটা বড় সাকসেসের কিন্তু একটা ব্যাপার। যদি আমরা কোনো কিছু নিয়ে গর্ব করতে পারি, এক নম্বরে হাত তুলে আমি বলবো যে আমাদের ইপিআই প্রোগ্রাম হলো সবচেয়ে গর্ববোধ করার মতো একটা ব্যাপার। এবং পৃথিবীতে কোনো দেশে যদি ট্রু ভলেন্টিয়ারশিপ থাকে সেটা হলো বাংলাদেশের ইপিআই প্রোগ্রামের লোকগুলো। আপনি দেখবেন যে একটা ভ্যাকসিন ক্যারিয়ার নিয়ে গিয়ে একটা বাস স্ট্যান্ডে রেখে দেয়, আরেকজন লোক এসে কিন্তু ওইখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়, এবং যিনি রেখে দেন তখন কিন্তু ওখানে কেউ নেই, আরেকজন এসে কিন্তু সেটা আরেক জায়গায় নিয়ে যায়। এবং আপনি দেখবেন যে তারা সাঁকো দিয়ে যায়, 2-3 রকমের বাহন নিয়ে যায়। তো এই ইপিআইটা হলো আমাদের জন্য একটা বড় সফলতা। কিন্তু এত বড় সফলতার পরেও নিশ্চয়ই বাংলাদেশ এগুচ্ছে, জনসংখ্যা বাড়ছে, জমি কমছে, এবং একই সাথে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জও নিশ্চয়ই বাড়ছে, এবং সম্ভবত শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। আগামী দিনের শিশু স্বাস্থ্য গবেষণায়, শিশু স্বাস্থ্য রক্ষায়, শিশুদের আরও উত্তরোত্তর বৃদ্ধির জন্য কী ধরনের চ্যালেঞ্জ সামনে আছে সেটি নিয়ে আপনার মতামত শুনতে চাই। তার আগে আবার একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আবার একটা বিরতি, কথা বলবো ডক্টর সমীর কে সাহার সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর ফিরলাম। আবারও কথা বলছিলাম ডক্টর সমীর কে সাহার সঙ্গে। ডক্টর শাহ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে স্বাস্থ্য খাত বা শিশু স্বাস্থ্য, জনস্বাস্থ্য, সেগুলো অনেক কাজ হয়েছে, অনেকগুলো সফলতার গল্প আমরা জানি। মানুষের গড় আয়ু বেড়েছে, টিকাদান কর্মসূচি সফল হয়েছে, পরিবার পরিকল্পনা কর্মসূচি সফল হয়েছে, তারপরেও নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ আছে। এই শিশু স্বাস্থ্য নিয়ে গবেষণার ক্ষেত্রে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা বাংলাদেশের সামনে? আজকাল যে আমরা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্টের কথা বলছি বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের কথা বলছি বা অ্যান্টিবায়োটিক কাজ করে না, এই কথাগুলো বলছি, সেটা এখন সবচেয়ে বড় একটা গবেষণার মূল ব্যাপার, এবং এটাকে নিয়ে কাজ করা উচিত। কারণ হলো, কাজ না করা এক ধরনের সমস্যা, আর অর্ধেক কাজ করা বা একটা পার্টলি জানা সেটা কিন্তু আরেকটা সমস্যা। সো এটা আরও ডেপথে গিয়ে উই শুড হ্যাভ এ ভেরি ডিপ রুটেড রিসার্চ ইনফ্যাক্ট এটার জন্যে, এবং সেইটাই এখন গবেষণার একটা মূল ধারাটা আসবে আর কি। আপনি অ্যান্টিবায়োটিকের কথা বলছেন, আমরা কিন্তু দেখি যে আমাদের শিশুদেরকে, বিশেষ করে যে কোনো মানুষের ক্ষেত্রেই 2-3 দিন ঠান্ডা হলে আমরা অ্যান্টিবায়োটিক খাই। এমন অনেক সময় চিকিৎসকের সঙ্গে আমরা নিজেরাই পরামর্শও করি না, কারণ কোনো এক সময় একই কারণে হয়তো একজন ডক্টর সেই অ্যান্টিবায়োটিকটি দিয়েছিলেন। বাচ্চাদের ক্ষেত্রেও সেটি হয়, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিকেও কাজ হচ্ছে না। এইটার আসলে মূল কারণটা কি? অ্যান্টিবায়োটিক মানে তো সেটি সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে। অ্যান্টিবায়োটিক কাজ করে না, তার কারণটা হলো যে অ্যান্টিবায়োটিক ওখানে কাজ করার মতো কোনো জীবাণু নেই, সেটাও তো হতে পারে। তা আমাদেরকে এই জন্যই বললাম যে আমাদেরকে গবেষণাটা বা ইনফরমেশনটা কমপ্লিট হতে হবে, যে আদৌ এই ধরনের জীবাণুটা আছে কিনা, এবং সেই জীবাণুর জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিচ্ছি কিনা। আমরা কি আদৌ জানি যে আসলে যতগুলো বাচ্চা আমাদের কাছে আসছে, আমি ক্লিনিক্যালি যতজনকে বলছি যে ইনফেকশন বা যেগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশন, তারা কি আদৌ ব্যাকটেরিয়াল ইনফেকশন কিনা, এবং না জেনে এটা চিকিৎসা দেওয়ার কিন্তু দ্যাট ক্যান বি এ ডিজাস্টার। আমরা জানি যখন অ্যান্টিবায়োটিক ছিল না তখন টাইফয়েডে মিলিয়নস লোক মরে গেছে, কিন্তু এখন মারা যায় না কারণ আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক আছে। কিন্তু যদি আমরা এই অ্যান্টিবায়োটিকগুলোকে হারিয়ে ফেলি, এক্ষেত্রে সবাই রেজিস্ট্যান্ট হয়, তাহলে কিন্তু আমরা ওই জীবনে ফেরত যাব, আবার আগের আমলেই যাব, এবং আমরা মারা যাব। কেউ কিছু করতে আমাকে বন্ধ করতে পারবে না এটা। শিশুরা মারা যাবে, আমরা মারা যাব, সবাই। সেই জন্যে যেই অ্যান্টিবায়োটিকটা যদি প্রথম সারির যে অ্যান্টিবায়োটিকগুলো আছে সেগুলো দিয়ে যদি চিকিৎসা করা যায়, তাহলে যদি আমরা মাইক্রোবায়োলজিস্টটা বা অণুজীব বিজ্ঞানে যদি সাহায্য করি ক্লিনিক্যাল কলিগদেরকে, এবং ওনারা যদি আমাদেরটা শুনেন, আমরা একসাথে যদি কাজ করি, তখনই হবে কিন্তু যে সঠিক ব্যবহার অফ এই অ্যান্টিবায়োটিকের। আপনি বলছেন ইনফরমেশনের কথা। আমরা জানি যে কুমুদিনীতে যে আউটডোর যেটা, সেইখানে সব শিশুদের এই অঞ্চলের
একটা ডাটাবেজ রয়েছে এবং সরকারেরও এখন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কাজ চলছে বা অনেক দূরে গিয়েছে। সেখানে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু প্রত্যেকটা মানুষের বার্থ রেজিস্ট্রেশন, এখন স্মার্ট কার্ড শুরু হয়েছে, কিংবা আমাদের আগের যে এনআইডি পুরাতন যেটা, সেটাতেও কম্পিউটার ইনপুট আছে। তাহলে সেই জায়গায় স্বাস্থ্যগত প্রাথমিক তথ্যগুলোও যদি ইনক্লুড করা যায়, তাহলে সেটি ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্রে আরও সহযোগিতা নিশ্চয়ই করবে। সেটি কেন করা যাচ্ছে না, বা সেটি করা নিশ্চয়ই সম্ভব? আমি নিশ্চিত যে ওনাদের কাছে যদি একটা ডেটাবেস থাকে, যেখানে একটা ইউনিক আইডি দিয়ে, যাতে আমাদের স্মার্ট কার্ড বা আপনি ন্যাশনাল আইডি কার্ড বলেন সেটা দিয়ে লিঙ্ক করা যাবে। কিন্তু এই লিঙ্কটা ইজ নট দ্যাট যে কুমুদিনীতে কী আছে বা ওখানে কী আছে, প্রত্যেক জায়গায় যদি ওটা থাকে তাহলে লিঙ্ক করা যাবে। এবং লিঙ্ক করলে আমরা নিশ্চয়ই একসময় এটাকে লিঙ্ক করতে পারবো যে কোথায় কী ডিজিজ আছে। কিন্তু ওখানে কিন্তু ডিজিজের ইনফরমেশনটা যে প্রত্যেক জায়গায় আছে তা কিন্তু না। সুতরাং সেটা হয়তো বা স্বাস্থ্য অধিদপ্তর আছে, সেটা হয়তো বা মতলবে আছে, যে আইসিসিবির কথা চিন্তা করি, সেটা হয়তো বা কুমুদিনীতে আছে, যেখানে আমরা এত বড় একটা পপুলেশনের মধ্যে প্রত্যেক একটা স্মার্ট কার্ড দিয়েছি, সেটা করা যাবে। কিন্তু এই লিঙ্ক করার সময়টা যদি শুরু হবে, তখন আমরা বুঝতে পারবো যে আরও কী ইনফরমেশন আমাদের দরকার। আমার মনে হয় ওইটাতে এখনও সময় লাগবে সেই জায়গায়। আমরা নতুন নতুন কিছু রোগের প্রাদুর্ভাব দেখছি, যেমন 40 বছর আগে বাংলাদেশের বেশিরভাগ লোক যে টাইপের রোগে আক্রান্ত হতো না, এখন কিন্তু সেটিতে হচ্ছে। আবার নতুন নতুন হঠাৎ নানান ধরনের রোগ আসে, সংক্রমিত রোগ কিংবা নতুন ডিজিজ। সেগুলো নিয়ে আমাদের গবেষণা কাজ, আমাদের গবেষণার যে প্রবণতা, সেগুলো আপনাদের মাথায় আছে কিনা? বাংলাদেশে যারা অনেকেই গবেষণা করেন তাদের মাথায় থাকবে, বাট আমাদের গবেষণাটা যেগুলো আমি বলছিলাম ওটার মধ্যে একটু সীমাবদ্ধ, কিন্তু আমরাও ক্রমশ এখানে যাচ্ছি। আপনি যদি চিন্তা করেন, এখন থেকে হয়তো বা 10 বছর আগে বা 15 বছর আগে আমরা বাংলাদেশের ডেঙ্গি ফিভার নিয়ে অনেক চিন্তা করতাম না। এবং যখন প্রথম আসে তখন কিন্তু আমাদের পুরো ক্লিনিক্যাল কলেজ বা সবাই আমরা কনফিউজড, এবং এখন কিন্তু আমরা ওটাকে কন্ট্রোল করছি। আগে একটা ডেঙ্গি হওয়া মানে তার বোধহয় মৃত্যু হবে, সেটা কিন্তু এখন না। এখন ডায়াবেটিক বেশি হচ্ছে। আপনি যদি আরও উন্নত বিশ্বে দেখেন, ওবেসিটি একটা এপিডেমিক হয়েছে ওখানে, আমরা এখনও সেই পর্যায়ে না। কিন্তু আই উইল বি নট সারপ্রাইজ এখন থেকে যদি 10 বছর পরে আরেকজন আপনার সাথে কথা বলছে, তখন আপনি এইটাই জিজ্ঞেস করবেন যে ওবেসিটি নিয়ে আমরা এখন কী করবো। সেই প্রবলেমটা হতে পারে। এটা হলো আমাদের লাইফস্টাইলের জন্য। সামগ্রিকভাবে আপনাকে যদি একেবারে শেষ সময় আমরা জিজ্ঞেস করি যে বাংলাদেশে এই আপনি যে ধরনের গবেষণা করেন, এই গবেষণা করার ক্ষেত্রে সবচেয়ে বড় সংকট বা সীমাবদ্ধতা বা বড় চ্যালেঞ্জটা কী? সবচেয়ে বড় চ্যালেঞ্জ বোধ হয় মনোবল। কারণ হলো আমাদের যে ন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে, এখানে কিন্তু গবেষণার জন্য কোনো আমরা ক্ষেত্র তৈরি করিনি। আমাদের সাফিসিয়েন্ট অর্থ যে থাকে না তাও কিন্তু না। আমাদের এখন তো ইলেকট্রিসিটি থাকতো না, আমাদের কোনো সময় আমাদের পানি নেই, এগুলো ছিল। এগুলো কোনো কিছু দিয়েই ভেঙে পড়া যাবে না। আমরা কিন্তু শিশু হাসপাতাল অন্য যে কোনো হাসপাতালের থেকে আমাদের ল্যাবরেটরিটা ছিল একদম বেসিক। সেই ল্যাবরেটরির থেকে কিন্তু সেই ল্যাবরেটরিটা ইনকাম জেনারেটিং হয়, সেই ল্যাবরেটরিটা গবেষণা করে, সেখান থেকে পাবলিশ হয়। সেই ল্যাবরেটরিটা কিন্তু পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়, অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে কাজ করে। সো মনোবলটা হলো সবচেয়ে বড়। আর একটা হলো কি ডেডিকেশনটা। আমি যদি মনে করি কালকেই আমি 10টা পেপার পাবলিশ করবো বা পাশলেই আমি $1 মিলিয়ন গ্র্যান্ট পাবো, ওটা হবে না। ইটস ভেরি স্লো, এবং এভিডেন্স দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করতে হবে, অন্য কিছু দিয়ে নয়। আমরা একেবারেই শেষ প্রশ্ন। আপনি হচ্ছেন একদম ফুল টাইম মাইক্রোবায়োলজিস্ট। আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার কন্যা, আপনি যে ল্যাবে কাজ করেন, আপনি 24 ঘন্টায় অণুজীব বিজ্ঞানীদের সঙ্গে থাকেন। আপনার আগামী দিনের স্বপ্নের কথা শুনে আমরা শেষ করব। বাংলাদেশের মূল ব্যাপারটা মনে হয়, যেটা আমি ইন নিয়ার ফিউচার যে চিন্তাটা আমরা দেখছি সবচেয়ে বড়, যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা নিয়ে কাজ করুক। আমি চাইবো যে পরবর্তী প্রজন্মটা এসে যে অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা যদি আমরা র্যাশনাল করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎটা আরও উজ্জ্বল হবে। কারণ না হলে আমরা এমন একটা সময় যাব যখন আমাদের অ্যান্টিবায়োটিক ছিল না, তখন আমরা যে অবস্থায় ছিলাম সেই জায়গায় যাব। এবং আশা করি আমাদের গবেষণা এই লাইনে আরও বেশি হবে। আমরা কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ একটা এভিডেন্স জেনারেট করব, যাতে করে সবাই র্যাশনাল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ইউজ করে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর শাহ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজ। কথা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।